দুদিন পরই অর্পিতার আমিরের বিয়ের ডেট ফিক্স করা হবে। আবার কোনো অঘটন হবার আগে নীলুফার যত দ্রুত সম্ভব মেয়ের বিয়ের পর্বটা শেষ করতে চায়। আমিরের পরিবারকেও ব্যাপারটা ফোনেই জানিয়ে দেওয়া হলো। তাদের কোনো আপত্তি নেই, তবে নীলুফারের ইচ্ছে আবার বিয়েটা যেন ঘরোয়াভাবেই হয়। এই বিষয়েও দু পরিবারের কেউ মতের বিরোধ করল না। তারও তেমন কোনো তামচাম করতে ইচ্ছুক না, যেহেতু কিছুদিন আগে পরিবারের একজন সদস্যের অকাল মৃত্যুর পর এত সব আয়োজনের কোনো মানেই হয় না। কিন্তু কেন জানি অর্পিতার মনে ভীষণ অস্থিরতা কাজ করছে। বিয়ের ব্যাপারটা তুলতেই আজকাল আমিরের সাথে তেমন করে কোনো কথাই হয় না। এমনকি এই 2 মাসে হাতে গোনা 2 কি 3 বার দেখা হয়েছে। আজকাল আমিরকে মির্জাবাড়িতেও তেমন আসতে দেখা যায় না। অর্পিতা ফোন দিলে কখন ধরে তো কখনো ধরে না, আর ধরলেও কেমন দায় সারা ভাবো। অর্পিতার মন মানতে রায়। আমির পাল্টে গেছে। সত্যি কি আমির পাল্টে গেছে? কথা মতো ঠিক 2 দিন পর আমির আর অর্পিতার বিয়ের আয়োজন করা হলো। ঘরোয়াভাবে করলেও সাফারদের কাছে কিছু আত্মীয় স্বজনও বিয়েতে আমন্ত্রিত ছিল। হঠাৎ করে বিয়ের ডেট ফিক্স হওয়ার সাফারের আর বলা হলো না নিজের কথা পরিবারকে। আর নিজের ছোট বোনের এত বড় একটা দিনে পারিবারিক ক্লেশ বাড়াতে চাইল না। বিয়েতে অব্র নিশান্ত উপস্থিত ছিল। মৃণালী দেশের বাইরে থাকায় আসতে পারে। হাওয়া বানুর কথা মতো চন্দ্রাকে বিয়ের সকল আয়োজন থেকে দূরে রাখা হলো। বধূ সেজে বসে আছে অর্পিতা। কিছুটা ভয় আর কিছুটা লজ্জা এক অদ্ভুত সংমিশ্রণে কাজ করছে এই মুহূর্তে ওর মাঝে। বুকের ভেতরে ছোট মনটি কেমন ধুরু ধুরু করা শুরু করেছে। কিছু পল বাদেই ওর প্রিয় মানুষটি হয়ে যাবে ওর। একে সুতোর বাঁধনে বেঁধে দুজন দুজনার হয়ে যাবে চিরদিনের জন্য। এখান থেকে ওর প্রতিটি নির্গম রাতের কারণ হবে সেই মানুষটি। সকালটা শুরু হবে প্রিয় মানুষটির বুকে নিশ্চিন্তে মাথা রেখে। আর কি শান্তি! ভাবতেই দেহ মনের শিহরণ বয়ে যায়। আর যখন মানুষটি সত্যি ওর এত কাছে থাকবে তখন অর্পিতার ভাবতে পারল না, লজ্জায় যেন আরো নুয়ে গেল। বলা হয়ে থাকে একটি মেয়ে বধূ সাজে সব থেকে বেশি সুন্দর লাগে সে কালো হোক বা মোটা, চিকন হোক বা খাঁচু, তাতে কিচ্ছু আসে যায়। নববধূর সাজে প্রতিটি মেয়েকেই অপরূপ লাগে। অবশ্যই তা দেখার জন্য আগে সুন্দর একটা মন থাকা প্রয়োজন। অর্পিতাকেও আজ ভারী চমৎকার লাগছে। জড়ি সুতোর কাজ করা একটা মেরুন রঙের পাঞ্জাবি পরেই মাত্র ফারাজ বের হলো নিজের রুম থেকে। হৃদির মৃত্যুর পর লোকজনের ভিড় ওর একদম সহ্য হয় না। সারাদিন পার্টি, ক্লাব, বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকা ফারাজ আজকাল এসবের ধারে কাছেও যাওয়া হয় না। অবশ্যই ওর বন্ধু বান্ধবের তালিকায় মেয়েদের সংখ্যাই বেশি ছিল, কিন্তু বর্তমানে ফারাজের স্বভাবের পরিবর্তন সবার দৃষ্টিতেই লক্ষণীয়। একসময় সবাই বকেও ওকে শুধরাতে পারেনি, অথচ জীবনের এক কঠিন ধাক্কায় বেখেয়াল হয়ে চলা ছেলেটাও আজকাল বুঝতার হয়ে পড়েছে। পাঞ্জাবির হাতা গুছাতে গুছাতে যখন নিচের দিকে যাওয়ার জন্য উদ্যত হলো, ঠিক তখনই অসাবধানতায় চোখ গেল অর্পিতার রুমের দিকে। অর্পিতাকে আজ সত্যিই অনেক সুন্দর লাগছে, কিন্তু আজ অর্পিতাও চলে যাবে ভাবতেই মনটা ভরাট হয়ে উঠল ওর। হঠাৎ শ্বাস নিতে কেমন হাঁসফাঁস করতে লাগলো। ফরাজ ভয় পেতে লাগলো নিজের একাত্মতার কথা চিন্তা করে। হৃদির আকস্মিক চলে যাওয়া, সাথে মায়ের অসুস্থতা, সব মিলিয়ে ফরাজ এখন একা, একদমই একা। তবে মাঝে তো মাঝে অর্পিতার সঙ্গ দিত ওকে, কিন্তু এখন কে সামলাবে ওকে? ফরাজ আর ভাবতে পারলো না, চোখ সরিয়ে নিয়ে দ্রুত প্রস্থান করলো। কেন জানি ভালো লাগছে না ওর সব। অর্পিতার এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না। আজ সন্ধ্যা ওর বিয়ে হওয়ার কথা ছিল আমিরের সঙ্গে, তাই তো অনেক আশা নিয়ে বধূর সাজে সজ্জিত হয়ে অর্পিতা আমিরের আগমনের অপেক্ষার কাল গুনছে তার পিত্রালয়ে বসে। আর ঠিক তখনই মুঠোফোনটি বার্তার আগমন জানিয়ে ক্ষীণ সরে বেজে ওঠে। অর্পিতা চমকে তাকালো ঘরের কর্নারে রাখা ছোট টেবিলের দিকে। ফোনটি টেবিলের উপরই ছিল। একজন কাজিনকে ইশারা করলো ফোনটি একটু এনে দেওয়ার জন্য। ফোনটি হাতে নিয়েই চোখ দুটো খুশিতে জল জল করে উঠছিল, কারণ বার্তা পাঠানো ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং আমি। চঞ্চল কিশোরীর ন্যায় উচ্ছ্বাসিত হয়ে বার্তা পড়া আরম্ভ করল অর্পিতা। কিন্তু বার্তা পড়া মাত্রই ফোনটি ছিটকে পড়ে যায় ওর হাত থেকে। প্রিয় অর্পি, প্রিয় বলার অধিকারটুকু হয়তো এই মুহূর্তের পর থেকে ছিন্ন হবে চিরদিনের জন্য, কিন্তু তবুও তুমি আমার প্রিয়ই থাকবে। জানো প্রিয়,
তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকেই ভালো লাগা শুরু হয় আমার মনে। আর এই ভালো লাগা কখন আমাদের হৃদয়ের সবটুকু দখল করে তীব্র এক অনুভূতি জাগিয়ে তুলেছে তা ব্যক্ত করা আমার পক্ষে খুবই মুশকিল। রজনীগন্ধা মনোহরণকারী গন্ধ সবার ভালো লাগতে পারে, আর সকলে তার সুবাস নেওয়ার ইচ্ছা মনের গোপনে জাহির করতে পারে। এটা দোষের কিছু নয়, কারণ সে তো কোনো বিশেষ কারণ নয়। কিন্তু তুমি যে আমার জীবন কাননের মধুমালতী, তোমার সুবাস কেবল শুধু আমার জন্যই মনে হতো। এ সুবাস অন্য কারো হওয়ার কল্পনাও আমার ভয় হতো। তাই তুমি শুধু আমার পুষ্প হও, আর তোমার সেই সুরভি যেন আমি কেবল আকুলি হতো, এই দোয়াই করতাম সর্বদা। তোমার ওই দুটি পাপড়ি নজর কাড়া সৌন্দর্য আমি পাগল পার হয়ে যেতে চাইতাম। তোমার মনোহর সৌন্দর্যে আমি প্রতিনিয়তই বিমোহিত হতাম। সবচেয়ে বড় কথা হলো, তুমি বুঝে আমার না বলা কথাগুলো, আমার না বলা অনুভূতিগুলো। দিন দিন সেই অনুভূতিগুলো আগ্রহ করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত তুমি আমার মনের সঙ্গোপনে ভাবনা জাগিয়ে তুলতে লাগলে। আমার মনের কথাগুলোকে শুধু তোমার কাছে বলতে ইচ্ছে হতো, আর তুমিও তো আমার মনের অব্যক্ত কথাগুলোকে ঠিকই বুঝে নিতে। সব কথা সবাইকে বলা যায় না, কিন্তু কোনো প্রকার জড়তা ছাড়া তোমার সাথে আমার মনের লুকানো কথাগুলো বলতে পারতাম, যেমনটা করে আজ বলছি। জানো তো, মানুষের কিছু চাওয়া কখনো পূর্ণ হয় না। আমার অপূর্ণ চাওয়াটা যে তুমি হবে ভাবতেও পারিনি। আমার দোয়ার হয়তো কোনো কোনো ত্রুটি ছিল, তাই ভাগ্যবিধাতা আমার কপাল থেকে তোমাকে মুছে দিল। দোষ তোমার নয়, দোষ আমার ছিল, আমার কপালে ছিল। কিন্তু বিশ্বাস করো আমি স্বার্থপর নই। তুমিও আমি ভাগ্যের কাছে বাধ্য, তবে হয়তো আমি এক কাপুরুষ, হয়তো তোমার চোখে, কারণ তোমার বক ভরা ভালোবাসা আমি মর্যাদা দিতে পারিনি। আমি জানি তুমি আমায় কতটা ভালোবাসো, তোমার চেয়েও বেশি তোমাকে আমি জানি। তাই তো তোমার সামনে যেতেও আমি সাহস করতে পারলাম না, পাছে তোমার ওই ব্রহ্মরাগ হয়ে আমায় কাবু না করে ফেলে। তোমার মায়া যে আমাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল, একেবারে আড়ষ্ট করে। মায়াজালকে ছিন্ন করার উপায় খুঁজতে আমি রীতিমতো পালিয়ে বেরিয়েছি তোমার কাছ থেকে। বলার সাহস করতে পারিনি, তবে আজ না বলার উপায়ও নেই। তোমার জীবনসাথী হতে আমি অপরাগ। তোমার সকল অপবাদ মাথায় নিয়ে তোমায় মুক্ত করে দিলাম আজ। আমি জানি আমি অমানুষের মতো কাজ করেছি। এমন এক মুহূর্তে এসে তোমায় হাতটি ছেড়েছি যখন তুমি বধূ সেজে বুকে এক সাগর ভালোবাসা নিয়ে আমার অপেক্ষায় বসে আছো। আমি সত্যি অমানুষ, তবু আমাকে ক্ষমা করার মতো অনুগ্রহটুকু করো। তোমার সামনে দাঁড়ানোর মতো কোনো মুখ আমার নেই, তবে ন্যূনতম সুযোগ বা ক্ষমতা যদি আমার থাকতো, তোমায় সুখী করে আমার সমস্ত জীবন আমি উকড়ে দিতাম তোমার পায়ে। তোমার কপালে ছোট্ট টিপ হয়ে সেটা থাকতাম সারাটা বেলা, কাজল হয়ে লেগে থাকতাম তোমার সেই গভীর নয়ন, তোমার চুলের কাটা হয়ে গভীর আলিঙ্গনে বেঁধে রাখতাম তোমার এলোকুশিগুলোকে। আজীবন তোমায় আগলে রাখতাম বুকের মধ্যে সযতনে। আমায় ক্ষমা করে দিও প্রিয়, আমি তোমায় ভালোবাসার সঠিক মূল্য দিতে পারলাম না। কিন্তু মনে রেখো, তোমার আমার এই ক্ষুদ্র জীবনে তুমি এক অমূল্য সম্পদ, যাকে হারিয়ে আমিও আজ নিঃস্ব। তবুও চাই তুমি সুখে থাকো, ভালো থাকো। আমিহীনে তোমার সকল চাওয়া পূর্ণ হোক। আমিহীন তোমার জীবন অপর সুখ বয়ে আনে। একজন যথার্থ প্রেমিক পুরুষ আমিহীন তোমার জীবনে প্রেমের বর্ষণ করো। সেই বর্ষণে তোমাকে বিজয়ী আমার সব স্মৃতিগুচ্ছ মুছে যেন দেয় তার গভীর ভালোবাসা আর আলিঙ্গনে। আমার ভালোবাসাটা যেন তুচ্ছ হয়। প্রিয়, এই অপদার্থ প্রেমিকের জন্য তোমার মুক্তার ন্যায় মূল্যবান অস্ত্রগুলো বিসর্জন দিও না, কারণ তোমার অস্ত্র যে আমার হৃদয়ে রক্তক্ষরণ করে। ভালো থেকো প্রেয়সী, সুখে থেকো, বিদায় নিও। এখানেই ইতি টেনে এনেছি। হয়তো এ জীবনে আমাদের আর দেখা হবে না, পাশেও থাকা হবে না, তবু আমার জীবনের সবটুকু জুড়ে কেবল তুমি ছিলে, আছো আর থাকবো। তোমার ব্যর্থ প্রেমিক আমির। পুরো মির্জা বাড়িতে আবারও একটা থমথমে পরিবেশ। আজ কারো দেহের মৃত্যু না ঘটলেও স্বপ্নের মৃত্যু তো অবশ্যই করেছে। কারো মনের খুন হয়েছে আজ। দেহের মৃত্যুর চেয়ে মনের মৃত্যুর জ্বালা তো তীব্রতর। সাফার বোনের পাশেই বসে আছে। আমিরের ধোকা মানতে না পেরে অচেতন হয়ে পড়ে আছে অর্পিতা। জ্ঞান ফেরার কোনো নাম গন্ধ নেই। অর্পিতার কাছে বার্তা পাঠানোর কিছুক্ষণ পরই সাফারের মোবাইলে একটা বার্তা আসে, যেখানে আমির স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ও দেশ ছেড়ে চলে যাচ্ছে চিরজীবনের জন্য। সাফারের ক্ষমতা সম্পর্কে আমির অবগত, তাই সাফারকে রিকোয়েস্ট করলো ওকে খোঁজার কোনো চেষ্টা না চালাতে, কারণ ও নিজের সিদ্ধান্তেই অটল। কোনো রকমে ওকে ফিরিয়ে আনলেও অর্পিতাকে বিয়ে করা পারবে না। বার্তাটি পড়ে
প্রথমে সাফারের রাগ হলেও পরে অর্পিতার কথা ভেবে নিজেকে সংযত করে ফেলে, কারণ আমিরকে খোঁজা ওর বাম হাতের কাজ। তবে এই মুহূর্তে বোনকে সামলানো আগে জরুরি। তবে আমিরের মতো ছেলের এমন করার পেছনে কারণ উদ্ধত্ত করতে পারছে না সাফার। অর্পিতার জ্ঞান ফিরে, কিন্তু তন্মধ্যে একটা ফোন কল আসার পর সাফারের চেহারার রং পাল্টে যায়। এক প্রকার উদ্ভ্রান্তের মতো কোনো প্রোটেকশন ছাড়াই বাড়ি থেকে বের হয়ে যায়। এমনকি নিজের সাথে নেহাল কেউ নেই। সাফার বাড়ি থেকে যাওয়ার কিছুক্ষণ পরই যার পরাণে হাওয়ায় বানো বিলাপ শুরু হয়। গলার সুর উঁচু করে কটু উক্তি ঝাড়তে থাকে মির্জা বাড়ির সকলকে, বিশেষ করে সিকান্দা মির্জাকে। নিজের রাগ ক্ষোভ মেটাতে ব্যস্ত বলি। আশেপাশেও তাকালো না, মুখে যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছে। নীলুফারকেও ছাড় দেয়নি, বরং ওর উদ্দেশ্য বলল, ফকিন্নির বাচ্চাদের মাথায় তুলতে নেই, বুঝলি নীলু? কতবার কইছি এই পোলা ঠিক না মাইয়ের লাইকা। আরে পরিচয়টা কি? বাড়ির কর্মচারী, এখন বোঝোটে না? একবার না দুইবার না তোর মাইয়ার বিয়া বাঁধছে। কোন কুলক্ষণের সময় এটারে জন্ম দিলি তুই? ওর বিয়ার সময় কি সব মরা মরা? কারো বোন মইরা যাইতো বড়ই ভাইরা যায়। আরে এ তো অপয়ারও মা। বুঝি না বাবু, কোন পাপের শাস্তি তুই পাইতাছস এই মাইয়া দিয়ে। সাফার যাওয়ার পরই অর্পিতার জ্ঞান ফিরে আসে। নিজের জ্ঞান ফিরতেই অর্পিতা আমিরের কথা মনে পড়ে। ও তড়িৎ ব্যাগে বিছানা ছেড়ে ব্যাকুল হয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। দিক বেদিক না তাকিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে সদর দরজার দিকে ছুটতে থাকে। উদ্দেশ্য আমিরকে খোঁজা, কিন্তু তার আগেই মাঝপথে কেউ ওর হাত টেনে ফেলে। অর্পিতা ভয়কে চায়াতে, কিন্তু বাধাদানকারী অর্পিতার রাগকে সম্পূর্ণ আগ্রহ করে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস তুই এত রাতে? অর্পিতা বিরক্ত হয় আর ফারাজের এমন প্রশ্নে। বড়জুগুল কুচকে আসে ওর। এমন প্রশ্নের মানে কি? আরে আমিরকে খুঁজতে যাচ্ছি, আজ আমার বিয়ে আমিরের সাথে, জানিস না তুই? ওর হয়তো রাগ করেছে, না হলে নিজের বিয়ের দিন কেউ এমন মজা করে বল। ফারাজ কণ্ঠ স্বাভাবিক রেখে উত্তর দেয়, ও আর আসবে না, চলে গেছে তোকে ছেড়ে বিদেশ। একেবারে জন্য আমরা খোঁজ নিয়েছি ওর সত্যিই নেই এদেশে, ভুলে যা। বাকিটা বলা শেষ করতে পারলো না, তার আগে ঠাস করে একটা চর পড়ে ফারাজের গালে। ড্রয়িং রুমে উপস্থিত সকলেই চমকে যায় অর্পিতার এমন কাণ্ডে। ফের এমন কাজের জন্য নীলুফার ক্ষিপ্ত হয়ে কিছু বলতে চাইলে ফারাজ হাতের ইশারায় না করে শান্ত হতে বলে। অর্পিতার মনের অবস্থা কিছুটা হলেও বুঝতে পারছে ফারাজ। নিজের কাজের জন্য একদম অনুতপ্ত নয় অর্পিতা। রাগে ওর শরীর কাঁপছে। সাহস কি করে হলো ওর ওইসব বলার? আমিরকে ভুলে যাবে বললেই হলো? ভালোবাসা কি এতটাই সস্তা, যখন মনে চাইবে ভালোবাসবে, আবার যখন মন চাইবে ভুলে যাবে? আর কি যেন ফারাজ ভালোবাসার সম্পর্কে ও তো কখনো কাউকে ভালোই বাসে, তাহলে হারানোর কষ্ট কি করে বুঝবে? সাফার অনুপস্থিতি থাকায় অভ্র আর নিশান্ত অর্পিতাকে সামলানোর চেষ্টা করে। ওরা মিলে অর্পিতাকে বোঝায় ফারাজ যা বলেছে তা সত্য। অবিশ্বাসযোগ্য হলেও এটাই সত্য, আমির দেশ ছেড়ে চলে গেছে। অর্পিতা নিজেকে আর সামলাতে পারেনি, চিৎকার করে মাটিতে বসে কাঁদতে লাগে। তখন ফারাজই আসে সবার আগে ওকে সামলাতে। আবির এত বড় একটা সুযোগ হাতছাড়া করতে চাইল না। নিজের উদ্দেশ্য সফল করতে মূর্খ হাওয়ানুকে তীর হিসাবে ব্যবহার করল। হাওয়ানুর অকেজো মস্তিষ্কে ঢুকিয়ে দিল মির্জা পরিবারে নিজের দেওয়া ওয়াদা বলে। অর্পিতার বিয়ের জন্য অন্য জায়গায় দেওয়ার চেষ্টা করেছে বলেই আল্লাহর গজব পড়েছে এই বংশের উপর। তাই তো এত কিছু ঘটেছে। সময় থাকতে এখনো যদি সব ঠিক করা না হয়, তাহলে এই গজবে পুরো মির্জা বাড়ি ধ্বংস করে ফেলবে। বলা হয় তাকে জন্মের পর থেকেই একটি শিশুর সাদা মগজে সর্বপ্রথম যে নামটি লেখা হয় তা হলো ঈশ্বর ও শয়তান, যা পড়ার সকলকে প্রশ্নহীনভাবে চিরজীবন ধারণ বহন লালন পালন করে। কারণ শিশু বয়সে মানুষ সব বিশ্বাস করে, আর এর ভুল ভ্রান্তি প্রায়ই খোঁজে না। মানুষ বৃদ্ধ হয়ে গেলে সে শিশুর সমতুল্য হয়ে ওঠে। সেও শিশুর মতো কোনো কিছু যাচাই বাছাই করার প্রয়োজন মনে করে না, নিজেকে ভাবে সর্বজ্ঞানী। আর তাদের এই মূর্খতাকে কাজে লাগিয়ে নিজের কার্যসিদ্ধির উসুল করে তথাকথিত সমাজের কিছু স্বার্থপর মানুষ, আর শিকার হয় কিছু অসহায় মানুষ। যেমনটা করেছে আবির, আর ওর স্বার্থপর মানসিকতার শিকার হয়েছে অর্পিতা ও ফারাজ। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে অনুভূতি প্রকাশ করবেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।